কম বেশি কোরিয়ান হরর দেখে থাকলে গঞ্জিয়াম সাইকিয়াট্রিক হসপিটালের নাম শোনেননি তা হতেই পারে না। খুঁজে দেখলে দেখা যায় কোরিয়ারও অহরহ জায়গা রয়েছে যা মানুষের মনের মাঝে এক ভয় ও আতঙ্কের সৃষ্টি করে। তবে যে কোনো বাসস্থান কিভাবে এতটা হন্টেড হতে পারে? অবশ্যই এর পেছনে যে কোনো না যে কোনো একটা কারণ রয়েছে। তার মধ্যে অন্যতম কারণ হচ্ছে সুইসাইড। সুইসাইড রেটের ওয়ার্ল্ড ওয়াইড র্যাঙ্কিং করলে কোরিয়া সবসময় চতুর্থতম স্থানে আসে। প্রশ্ন হচ্ছে, কোরিয়াতে এত সুইসাইডই বা কেন হয়? এই প্রশ্নের উত্তর হচ্ছে, ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় প্রেমে ব্যর্থতা অথবা বুলিংয়ের শিকার হয়েই কোরিয়াতে অতিরিক্ত সুইসাইড রেট বেড়েছে। সো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুবই ভালো আছো। অ্যান্ড লেট মি রিইন্ট্রোডিউস মাই সেলফ। আমি ইমন অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল সিনেহল। আজকে আপনাদের শোনাবো রিসেন্টলি মুক্তি পাওয়া কোরিয়ান হরর নিয়লবম গার্ডেন, একটা রেস্টুরেন্ট। তবে কোনো এক সময় এক ব্যক্তি তার স্ত্রীর জন্য বাড়িটা তৈরি করে দিয়ে গিয়েছিল। সেই বাড়িতে কি এমনই বা ঘটেছিল যেটাকে পরবর্তীতে রেস্টুরেন্ট দিয়েও তারা সেরে উঠতে পারেনি। বাধ্য হয়ে সেখান থেকে চলে যেতে হয়। তো ঘটনা শুরু করা যাক। কলেজ পড়ুয়া 4 বন্ধু, ইয়ংসুক, মুনহি, ইউনজু, জিনরে, তারা এক বিশেষ কাজে স্প্রিং গার্ডেন নামে এক বাড়িতে এসে পৌঁছায়। এখানে আসার মূল কারণ হচ্ছে এই বাড়িতে নাকি একটা মেয়ে আছে। তারা 4 জন সেই মেয়েটাকে ধরতেই এখানে এসেছে। তাদের মধ্য থেকে ইউনসুক ডিসিশন নেয় সে বাড়ির বাইরেই থাকবে। মেয়েটা যদি পালানোর চেষ্টা করে সে তাকে ধরে ফেলবে। এখন বাদবাকি 3 জন বাড়ির ভেতর প্রবেশ করে সেই মেয়েটাকে খুঁজছে। ইউনসুক বাইরে দাঁড়িয়ে সেলফি ক্লিক করছে। কিছুক্ষণ পর ফটো চেক করতে গেলে একটা পিকচারের মধ্যে সে দেখতে পায় তার পেছনে একটা মেয়ে তার দিকে তাকিয়ে আছে। যখন সে পিছনে ফিরে তাকায় সেখানে কেউ নেই। সেই সাথে ফোনের মধ্যে আবারও সেই পিকচারটা দেখতে গেলে দেখা যায় এবার সেই ফটোতে ওই মেয়েটা নেই। অন্যদিকে ইউনজু সেই মেয়েটাকে খুঁজতে খুঁজতে একটা বাচ্চার রুমে গিয়ে পৌঁছায়। অন্যদিকে জিনরে একটা রুমে প্রবেশ করার পর সেখানে কিছু ফটোগ্রাফস দেখতে পায়। ফটোগুলো কোনো এক ব্যক্তির, তবে কিছুটা ডিস্টর্টেড। রুম থেকে কিছুটা অদ্ভুত শব্দ ভেসে আসছে। শব্দটা মনে হয় আলমারি থেকেই আসছে। যখন সে আলমারিটা গিয়ে খোলে সেখানে কিছুই দেখতে পায় না। এখন রুমের বাইরে জানালা দিয়ে তাকালে সে দেখতে পায় ইউনসুক বাচ্চাদের মতো দোলনায় দুলছে। তবে সে এক অলৌকিক শক্তির উপস্থিতি টের পায়। দেখতে পায় একটা জায়গায় কালো এক অবয়বের ছায়ামূর্তি। রুমের জানালা বন্ধ, তবে হঠাৎ এক গরম বাতাস তার কানের পাশে দিয়ে চলে গেল। ইউনজুর কাছে মনে হচ্ছে তার পেছনে কেউ দাঁড়িয়ে আছে। সেই মুহূর্তে হঠাৎ করে মুনহি এসে তাকে ভয় দেখায়। ইউনজু মনে করে এই সমস্ত কর্মকাণ্ড তার বান্ধবী ছাড়া আর কেউই করেনি। এখন তারা 2 জন নিচে গিয়ে পৌঁছায়, যেখানে জিনরে সেই কক্ষটা ইনভেস্টিগেট করছে। তাদের সবারই ফোনের টর্চ জ্বালানো। তবে একটা বিষয় তারা লক্ষ্য করতে পারে, তারা 3 জন বাদে সেখানে আরেকজন উপস্থিত। রুমের একটা কর্নারে ফোনের টর্চ জ্বালিয়ে দাঁড়িয়ে আছে। তার চেহারা ঠিকমতো দেখাও যাচ্ছে না। তাদের মাথায় প্রশ্ন ওঠে, ইউনসুক তো এখনও বাহিরে, সে তো বাড়িতে এখনও প্রবেশ করেনি, তাহলে এখানে কে দাঁড়িয়ে আছে? জিনরে মনে করে ইউনসুক তাদের 3 জনকে ভয় পাওয়ানোর চেষ্টা করছে। যতক্ষণ ধরে জিনরে তাকে ডাক দিয়েই যাচ্ছে, সে তার ডাকে সাড়া দিচ্ছে না। এবার তার সিরিয়াস মেজাজ খারাপ হতে শুরু করে। 3 জন একে একে ফোনের টর্চ বন্ধ করে জিনরে তার সামনে আগাতেই লাগছিল। যখন তার সামনে গিয়ে পৌঁছায়, চেহারাবিহীন এক অবয়বকে তারা দেখতে পায়। সেই সাথে সিন এখানেই কাট হয়ে যায়। ঘটনা চলে যায় সুহি নামক এক মেয়ের কাছে। ঘুমের মাঝে থেকেই সে তার স্বামী চাংসুককে ডাকছে। চাংসুক তার কথার কোনো জবাব দিচ্ছে না। নড়ে চড়ে সে বেড থেকে উঠলেই দেখতে পায় তার স্বামীর নিথর ঝুলন্ত দেহ তার সামনে। সোহির স্বামী চাংসুকের ফিউনারালে ডিটেকটিভ নাম চলে আসে কেসটাকে ইনভেস্টিগেট করার জন্য। সে এসে সোহিকে অনেক কথাই জিজ্ঞাসাবাদ করে। তবে সোহির ভাষ্যমতে তার স্বামীর এইভাবে আত্মহত্যা করাটা তার কাছে কোনোভাবেই যুক্তিগত মনে হচ্ছে না। সে যদি নিজ ইচ্ছায় সুইসাইড করেই থাকতো তাহলে তার জন্য অন্তত একটা নোট রেখে যেত। তাছাড়া ডিটেকটিভকে আরও জানায় সে কোনো মতেই সুইসাইড করতে পারে না, কেননা সব কিছুই তাদের মধ্যে ঠিক ছিল। সেই সাথে তাদের লাইফে স্পেশাল কিছু একটা ঘটতে যাচ্ছিল। অন্যদিকে প্লেয়ার নাম্বার 212 সুহির বোন হায়রান এবং চাংসুকের বোনের মাঝে একটা দ্বন্দ্ব লেগে যায়।
দ্বন্দ্বটা হচ্ছে চাংসুকের বোন সুহির ওপরে সমস্ত অ্যালিগেশন ওঠায় যে তার বোনের কারণেই তার ভাইটা মারা গেছে। তোর বোন হয়তোবা পরকীয়ায় লিপ্ত ছিল এবং এই ঘটনা জানতে পেরে আমার ভাইটা সুইসাইড করেছে। কিন্তু সুহি সেখানে চলে এসে তাদের মাঝে ঝগড়াটা থামাতে চেষ্টা করছে। কথার এক পর্যায়ে চাংসুকের বোন হায়রানের ওপর হাত ওঠায়। সুহি তাদের মাঝে ঝগড়া থামাতে গিয়ে হাতাহাতির এক পর্যায়ে ধাক্কা খেয়ে সে তার পেটে ব্যথা পায়, যার ফলে হঠাৎ তার ইন্টারনাল ব্লিডিং শুরু হয় এবং এখানে জানা যায় সুহি আসলে প্রেগনেন্ট। ঠিক এই কারণেই সে ডিটেকটিভকে বলছিল তার স্বামীর কাছে কোনো রিজন নেই আত্মহত্যা করার জন্য। সুহিকে হসপিটালে নিয়ে গেলে ডক্টর জানায় তার কন্ডিশন ঠিক আছে, তবে দুঃখজনক ঘটনা, বাচ্চাটা আর বেঁচে নেই। তার এই অবস্থার কারণে হায়রান তাকে জানায় সে তার বাড়িতে এসে থাকতে পারে, তবে সুহি এখন কিছুটা একা থাকতে চায়। রাতে তার স্বামী চাংসুকের কথা অনেক মনে আসছিল, সেই সাথে তার এক্স-রে রিপোর্ট দেখছে। তার বাচ্চাটা আর বেঁচে নেই। মনের মধ্যে এক চাপা কষ্ট। একমাত্র এই বাচ্চাটাই তার স্বামীর শেষ স্মৃতি এবং সেটাও সে হারিয়ে ফেলেছে। হঠাৎ তার কাছে মনে হলো গেটের বাইরে কে যেন দাঁড়িয়ে আছে। চেক করতে গেলে হঠাৎ করে তার ফোনে একটা কল আসে। কলটা ছিল চাংসুকের লয়ারের পক্ষ থেকে। আগামীকাল সকালে তার সাথে দেখা করতে বলছে। সকালবেলা সুহি তার বোনকে নিয়ে লয়ারের সাথে দেখা করতে যায়। জানতে পারে তার স্বামী তার জন্য একটা বাড়ি লিখে দিয়ে গেছে। এই ঘটনা সুহি জানত না। এর পেছনের কারণ জিজ্ঞাসা করলে সে জানায় এতদিন যাবৎ বাড়ির কাজ সম্পূর্ণ শেষ হয়নি বিধায় তাকে জানায়নি। সেই সাথে সুহিকে তাদের বাড়ির কিছু পিকচার দেখায়, তবে আশ্চর্যের বিষয় সেই পিকচারে একজন ব্যক্তিকে দেখা গেছে। লয়ার জানায় পিকচারে দেখা ব্যক্তিটা সম্পূর্ণ দেখতে চাংসুকের মতো, তবে আশ্চর্যের বিষয় পিকচারগুলো তোলা হয়েছে 2 দিন আগে। তবে এটা কিভাবে সম্ভব? কেননা চাংসুক মারা গেছে প্রায় কয়েকদিন হয়ে যাবে। তাছাড়া এটা সেই বাড়িটাই মুভি শুরুতে 4 বন্ধু যে বাড়িতে প্রবেশ করেছিল। অন্যদিকে সেই বাড়ির বাইরে এক মধ্যবয়স্ক লোক কাকে যেন ডাকছে, তবে তার ডাকে কেউ সাড়া দিচ্ছে না। সেখান থেকে চলে যাওয়ার পথে সে সুহি এবং তার বোন হায়রানকে দেখতে পায়। তারা দুজন সেই বাড়ির উদ্দেশ্যেই যাচ্ছে। সে বাড়িতে গিয়ে পৌঁছানোর পর তার অতীতের কিছু স্মৃতি মনে আসে। সে তার স্বামীকে বলেছিল তার একটা শুনশান জায়গাতে বাড়ি করার অনেক ইচ্ছা। বাড়ির আঙিনায় একটা দোলনা থাকবে তাদের বাচ্চার জন্য, সেই সাথে বাড়ির পাশে একটা গার্ডেন থাকতে হবে। গার্ডেনের নাম যেন স্প্রিং গার্ডেন হয়। ভাবার বিষয় একটা, ছোট্ট এক পরিবারের সুন্দর এক স্বপ্ন দেখেছিল সুহি। সে তার স্বামী এবং তার বাচ্চাকে নিয়ে এই বাড়িতে থাকবে। আজ বাড়িটাও আছে, গার্ডেনও আছে, তবে আজ তার স্বামী আর বেঁচে নেই। সেই সাথে তার স্বামীর শেষ স্মৃতিটাও তার কাছে আর নেই এবং বাড়ির দোলনাটা এভাবেই পড়ে থাকবে। সুহি আয়নার সামনে গিয়ে পৌঁছালে হঠাৎ করে আয়নার রিফ্লেকশনে সে এক অবয়বকে দেখতে পায় সিঁড়ির উপর দিয়ে হেঁটে যাচ্ছে। তার পিছু করতে গেলে সে বেবি রুমে গিয়ে পৌঁছায়। জানালার পাশে গেলে সে দেখতে পায় তার বড় বোন দোলনায় দুলছে। রুম থেকে চলে আসার সময় দেখা যায় বেডের নিচে রক্ত পড়ছে। বিষয়টা দেখে এতটুকু বোঝা যায় সে বাড়িতে কোনো একটা সমস্যা আছে। এখন তারা 2 বোন সেখান থেকে চলে যাচ্ছিল। যাবার পথে হঠাৎ সুহির নজর যায় ব্যালকনির দিকে। কেউ একজন দাঁড়িয়ে তাদের দিকে তাকিয়ে আছে। বিষয়টা লক্ষ্য করতেই ইমিডিয়েটলি গাড়িটা থামায়। যখন সে বাড়িতে গিয়ে প্রবেশ করে এবং চেক করতে যায়, সে দেখতে পায় তার সামনে এক লোক দাঁড়িয়ে আছে, তবে তার চেহারা দেখা যাচ্ছে না। মনের মধ্যে অনেক চিন্তা নিয়ে সে তাকে একটা প্রশ্ন করে। তাকে জিজ্ঞেস করে সে কে, তবে এর উত্তর সে পায় না। হঠাৎ এক গরম বাতাস তার পাশ কেটে চলে গেল। ঠিক সেখানেই সহি অজ্ঞান হয়ে যায়। পরের দিন সহি সাইকিয়াট্রিস্টের সাথে গিয়ে দেখা করে। তার কাছে সম্পূর্ণ ঘটনা সে খুলে বলে। ডক্টর তাকে জানায় রিসেন্টলি তার স্বামী মারা গেছে এবং সেই সাথে সে তার সন্তানও হারিয়েছে। এই বিষয়গুলো নিয়েই তার স্ট্রেস বেড়ে গেছে, তবে রিপোর্টে কোনো সমস্যা ধরা পড়েনি। তবে ডক্টর বলে স্ট্রেসের কারণে মানুষের অনেক সময় হ্যালুসিনেশনের প্রবলেম হয়। ঘটনাটা সে তার বোনের সাথেও শেয়ার করে। তার বোনেরও ভাষ্যমতে একই কথা, অতিরিক্ত স্ট্রেস নেওয়ার কারণেই তার হ্যালুসিনেশন হচ্ছে। বিষয়টার সাথে সহি একেবারেই একমত না, কেননা সে তার নিজ চোখে তার স্বামীকে দেখেছে। অন্যদিকে এক পরিত্যক্ত জায়গায় ছোট একটা রুম, ভেতরে একটা মেয়ে শেকল দিয়ে বাঁধা। রুমটাতে নানা ধরনের মূর্তি, রুমের বাইরে মন্ত্রপুত কাগজ লাগানো। মেয়েটার সামনে কিছু খাবার রাখা। খাবারটা খেলে তৎক্ষণাৎ সেখানেই সে বমি করে। অন্যদিকে সুহি তার বাড়ির সমস্ত আসবাবপত্র নিয়ে সে বাড়িতে এসে উঠে। তার বোন হায়রান তাকে এখানে কিছুতেই থাকতে দিতে চাচ্ছে না, কেননা এই সম্পূর্ণ বাড়িতে সে একা থাকতে চাচ্ছে। সে তাকে এও বলে তার ভাগ্নে এবং তার স্বামী তাকে প্রচণ্ড যত্ন করে, তাদের সাথে চলে আসলেই তার জন্য মঙ্গল।
তবে সহির ভাষ্যমতে সে এখানেই থাকতে চায়, কেননা তার স্বামীর সর্বশেষ ইচ্ছাটা এটাই ছিল। সে তার বোনের কোনো কথা না শুনে সে এই বাড়িতেই থেকে যায়। একদিন সে ডিসাইড করে এই বাড়িতে তারা সবাই মিলে ডিনার করবে। সে তার বোনকে কল করে চলে আসতে বলে। সেই সাথে সে রান্নার কাজে লেগে পড়ে। রান্নার প্রস্তুতি নিতে গিয়ে যখন সে একটা ডিম ভাঙে, এর ভেতর থেকে মৃত কোষ বের হয়। বিষয়টা দেখে তার বমি পেতে শুরু করে। এখন কোনো মতে সে তার রান্নার কাজগুলো সেরে ফেলে। তার বোনের ফ্যামিলি চলে আসলে একসাথে যখন খাবার খেতে বসে, দেখা যায় রান্নার বেহাল দশা। সহি আসলে ঠিকমতো রান্না করতে পারে না, যার ফলে বাধ্য হয়ে তাদের বাহির থেকে খাবার নিয়ে এসে খেতে হয়। রাতে ডিনার শেষে বাচ্চারা বাইরে খেলাধুলা করতে থাকে। হঠাৎ জিয়নের মনে হলো তাকে ঝাড়ির মধ্য থেকে কে যেন ডাকছে। মৃদু সুরে এক অজানা কণ্ঠ তাকে ডেকেই চলেছে। ঝাড়ির পাশে গেলে এক অজানা কণ্ঠ তাকে বলছে, আমাকে এখান থেকে বের করো। কথাটা শুনতে পেয়ে সে তার হাত তার দিকে বাড়িয়ে দেয়, যেন তাকে ঝাড়ির ভেতর থেকে টেনে নিয়ে আসতে পারে। তবে হঠাৎ করে কোনো এক অজানা শক্তি তাকে ভেতরে টেনে নিয়ে যায়। ঘটনাস্থলে জিয়ন অনেক জোরে চিৎকার করে ওঠে। শব্দটা হায়রানের কানে গিয়ে পৌঁছায়। তারা সবাই তৎক্ষণাৎ সেখানে এসে হাজির হয়। জিয়নের মা তাকে জিজ্ঞেস করে তার সাথে কি হয়েছে। এর উত্তরে সে বলে, আঙ্কেল চাংসুক আমাকে ভেতরে টেনে নিয়ে গেছে এবং সে আমাকে বলছে এইখান থেকে তাকে মুক্ত করতে। কথাটা শুনে তারা সবাই চমকে যায়। মৃত ব্যক্তি বা তাকে কিভাবে দেখা দিতে পারে, তার কথাটা কেউই বেশি একটা কানে নেয় না। বাড়িতে যাওয়ার পথে হায়রান তার মেয়ের হাতের মধ্যে স্পষ্ট এক হাতের লালচে দাগ লক্ষ্য করে। সেই সাথে ছোট ছেলে ডং হিয়ন তাকে বলছে, মা, ও মিথ্যে কথা বলেছে। ও আঙ্কেল চাংসেওককে দেখেনি, বরং এক মহিলাকে দেখতে পেয়েছে। এখন পরের দিন সকালবেলা সহি ঘুম থেকে উঠলে সেও তার হাতের মধ্যে এক স্পষ্ট লালচে দাগ দেখতে পায়। অন্যদিকে হায়রান তার বাচ্চাদের নিয়ে স্কুল বাসের জন্য অপেক্ষা করছে। তার মেয়ের হাতটা চেক করলে আজকে দেখতে পায় হাতে সেই দাগটা আর নেই। এখন তাদের দুজনকে আবারও গতকাল রাতের ঘটনা জিজ্ঞাসা করে যে তারা আসলে কি দেখেছিল। এর উত্তরে তারা দুজন জানায়, কই, আমরা তো কোনো কিছু দেখিনি। তারা দুজন জানায়, কই, গতকাল রাতে তো আমাদের সাথে কিছুই হয়নি। ছোট ছেলে বলছে, আমি তোমাকে কখন বললাম যে ও একটা মহিলাকে দেখেছে। দুইজন এমন ভান করছে যে গতকাল রাতে তাদের সাথে কোনো ঘটনাই ঘটেনি। সেই মুহূর্তে স্কুল বাস চলে আসলে তাদের দুজনকে বিদায় জানায়। এখন রাতে সহি তার রুমে বসে ল্যাপটপে কিছু কাজ করছিল। হঠাৎ স্ক্রিন ফ্লিকার হয়ে গর্ভে থাকা অবস্থায় এক ছোট বাচ্চাকে দেখতে পায়। বাচ্চাটার আকৃতি সাধারণ নয়। ল্যাপটপের মধ্যেই বাচ্চার শরীরটা ছিন্ন ভিন্ন হয়ে যায় এবং সমস্ত রক্ত ছিটকে সুহির মুখে এসে পড়ে। দৃশ্যটা এতটাই ডিস্টার্বিং ছিল, হঠাৎ করে তার ঘুম ভাঙে। আসলে এই সম্পূর্ণ ঘটনা তার এক দুঃস্বপ্ন ছিল। ঘুম থেকে উঠেই সে আরেকটা বিষয় লক্ষ্য করে, সিলিংয়ের ওপরে যেখানে বেবির বেড রাখা রয়েছে সেখান থেকে রক্ত পড়ছে। সেখানে গিয়ে চেক করলে দেখা যায় কোনো রক্ত নেই। তবে হঠাৎ পেছন থেকে মনে হলো পাশের রুমে কে যেন প্রবেশ করেছে। এখন ওই দ্বিতীয় রুমটা চেক করতে গেলে গিয়ে দেখতে পায় তার স্বামী চাংসুক সেখানে বসে আছে। তবে চাংসুক তার সাথে কোনো কথা বলছে না। হঠাৎ সহির শরীরে একটা পিঁপড়া দেখা যায়। পিঁপড়াটা তার চোখের ভেতরে প্রবেশ করে। চাংসুক বসে তার হাতের আঙুলগুলো মোড়াচ্ছে, যার ফলে সহি ব্যথা অনুভব করছে। তার হাত পা ভেঙে যাচ্ছে। এক পর্যায়ে অনেকগুলো পিঁপড়া তার শরীরের ভেতর প্রবেশ করছে। তৎক্ষণাৎ তার আবারও ঘুম ভাঙে। আসলে সে স্বপ্নের মধ্যেই স্বপ্ন দেখছিল। ঘুম থেকে জাগার পর ওপরতলা থেকে আবারও শব্দ আসছে। এখন সে তৎক্ষণাৎ সেই রুমে গিয়ে পৌঁছায়। বেড সরানোর পরে সেখানে কোনো কিছুই দেখতে পায় না। তবে পাশে থাকা টেবিলের নিচ থেকে সে একটা প্রেগনেন্সি টেস্টার পায়, যেটা কিনা পজিটিভ ছিল। এখন সে দৌড়ে গিয়ে তার পুরনো জিনিসের বক্স কি ঘাটাঘাটি করে। সেখান থেকে সে নিজের প্রেগনেন্সি টেস্টারটা বের করে এবং সে বুঝতে পারে যে এই প্রেগনেন্সি টেস্টারটা তার নিজের না। এর মানে দাঁড়ায় এই প্রেগনেন্সি টেস্টারটা অন্য আরেকজনের। এরই মাঝে পেছন থেকে কাঁচ ভাঙার শব্দ আসে। গিয়ে দেখতে পায় তার ফটো ফ্রেমটা ভেঙে গেছে। ফটো ফ্রেমটা সরাতেই পেছন থেকে সে একটা হাই স্কুল ড্রেস পরা মেয়ের ফটো দেখতে পায় এবং সেই স্কুল ড্রেসটা সে দেখে চিনে ফেলে। এখন পরের দিন সকালবেলা সে সেই স্কুলে গিয়ে পৌঁছায়। প্রফেসরের সাথে তার কথা হয়। সেই মেয়েটার ডিটেলস চাচ্ছে, কিন্তু প্রফেসর তাকে সাফ সাফ জানিয়ে দেয় যে তাদের স্কুলের কোনো ইনফরমেশন অজানা কাউকে তারা দিতে পারবে না। এটা তাদের রুলস অ্যান্ড রেগুলেশনের বাইরে। এখন অন্যদিকে বাড়িতে সেই মধ্যবয়স্ক লোকটা প্রবেশ করে। কাপড়ে মুড়িয়ে কিছু একটা সে বাড়ির আঙিনায় পুঁতে রাখে। এখন এই বিষয়টা হায়রান এসে দেখে ফেলে।
সে তার উপর চিৎকার চেঁচামেচি করতে থাকে যে প্রাইভেট প্রপার্টিতে আপনি কি করছেন, এখানে আপনাকে ঢোকার পারমিশন কে দিয়েছে। তাছাড়া সে তাকে হুমকিও দেয় পুলিশ ডাক দেওয়ার। লোকটা হায়রানকে খুবই স্বাভাবিক সাবলীল ভাষায় বলছে যে এখান থেকে তারা যেন চলে যায়। সেই সাথে লোকটা তাকে তার ভিজিটিং কার্ডও তাকে দিয়ে যায়। সেই সাথে তাকে বলে যখন সে আত্মাটা তার ভেতর প্রবেশ করবে এবং সে বেঁচে থেকেও মৃতদের মতো হয়ে যাবে, তখন অবশ্যই তুমি আমার সাথে যোগাযোগ করবে। লোকটার কথায় গভীর রহস্য লুকিয়ে আছে। অন্যদিকে সোহি ডিটেকটিভ নামের সাথে গিয়ে দেখা করে এবং তাকে সেই স্কুল পড়ুয়া মেয়েটার ফটো দেখায়। সে জানায় তার স্বামীর মৃত্যুর পেছনে এই মেয়েটার হয়তো বা কোনো হাত রয়েছে। এই পিকচারটা সে তার বাড়ি থেকে পেয়েছে। ডিটেকটিভ নাম ফটোটা দেখে সে নিজেও জানায় সেও তো এই মেয়েটার খোঁজ করছে, তবে তাকে খুঁজে পাচ্ছে না। মেয়েটার নাম হিয়নচু। এখন হঠাৎ করে ডিটেকটিভ নামের একটা কল আসে। কলটা অ্যাটেন্ড করার জন্য সে বাইরে যায়, তবে সে তার ডায়েরিটা সেখানেই রেখে যায়। ডায়েরির মধ্যে মুভির শুরুতে যেই 4 বন্ধু রয়েছে তাদের ফটোটা সে দেখতে পায়। এই 4 বন্ধু স্প্রিং গার্ডেন বাড়িতে গিয়েছিল একটা মেয়ের খোঁজে। তবে শকিং বিষয় হচ্ছে সেই মেয়েটা আর কেউই নয়, ফটোতে থাকা হিয়নচু। এখন চাংসুকের মৃত্যু, সেই 4 বন্ধু স্প্রিং গার্ডেন বাড়িতে প্রবেশ করা এবং হিয়নচু মেয়েটা নিখোঁজ হওয়ার পেছনে কোনো না কোনো এক রহস্য লুকিয়ে আছে। এন্ড অফ দ্য কনক্লুশনে আসে সুহি যে এই সম্পূর্ণ ঘটনা একে অপরের সাথে কানেক্টেড। তার কাছে মনে হয় এই ঘটনাটা তার নিজ থেকে ইনভেস্টিগেট করা উচিত, যার ফলে সুযোগ পেয়ে ডিটেকটিভ নামের ইনভেস্টিগেট করার সম্পূর্ণ তথ্য সে ফোনের মধ্যে পিকচার ক্লিক করে রেখে দেয়। এখন সেখান থেকে আসার পরে ভাগ্যক্রমে সে 4 বন্ধুকে দেখতে পায় ছোট এক রেস্তোরাঁয় বসে আড্ডা দিচ্ছে। তাদের সাথে গিয়ে সে কথা বলার ট্রাই করে এবং ইউনচুর পিকচারটা তাদেরকে দেখায়। ঘটনাস্থলে মুনহি এবং ইউনসুক কিছুটা ভয় পেয়ে যায়। তাছাড়া এই মেয়েটার সম্পর্কে তারা দুজন কোনো কথা বলতে চাচ্ছে না, তার কথা তারা দুজন এড়িয়ে যাচ্ছে। এক পর্যায়ে বাইকে করে তারা দুজন সেখান থেকে চলে যায়। তবে যাবার পথে তাদের বাইকটা অ্যাক্সিডেন্ট করে এবং সেখানেই তারা দুজন মারা যায়। রাত্রিবেলা সোহি জিনরেকে ট্রিক করে একটা জায়গায় নিয়ে আসে। সোহিকে প্রথমবার দেখেই ডিটেকটিভ মনে করে সে তার থেকে পালাতে শুরু করে। সোহি তাকে বুঝিয়ে বলে সে কোনো ডিটেকটিভ না। সে তাকে চাংসুকের ফটো দেখায় এবং তাকে জিজ্ঞাসা করে এই লোকটাকে সে চেনে কিনা। এমনকি সোহি তাকে টাকা পর্যন্ত অফার করে, তবুও সে তাকে জানায় এই লোকটাকে সে চেনে না। এরপর সে ইউনজুর ব্যাপারে জিজ্ঞাসা করে। জিনরে তাকে জানায় প্রায় বছরখানেক হয়ে যাবে ইউনজুর সাথে তার কোনো যোগাযোগ নেই এবং সে কোথায় আছে সে নিজেও তা জানে না। সেখান থেকে চলে যাওয়ার সময় সোহি জিনরেকে একটা আমব্রেলা দিয়ে দেয়। যখন সে তার বাড়ির কাছাকাছি এসে পৌঁছায় সে সেই আমব্রেলাটা একটা নির্দিষ্ট জায়গায় ফেলে দেয়। তবে অ্যাপার্টমেন্টের দরজার সামনে এসে দাঁড়ালে দেখতে পায় ছাতাটা সেখানেই ঝুলে আছে, হুইচ ওয়াজ কোয়াইট শকিং। কেননা ছাতাটা সে নিচেই ফেলে রেখে এসেছিল, এটা এখানে কিভাবে আসলো। বিষয়টাকে ইগনোর করে সে তার রুমের দরজা খোলার চেষ্টা করে। হঠাৎ অন্ধকারের আড়ালে সে এক মহিলাকে দেখতে পায়। রীতিমতো ভয়ে সেখান থেকে সে পালানোর চেষ্টা করে। সিঁড়ির ওখানে গেলে সে তার স্পষ্ট চেহারা দেখতে পায়। চেহারাটা বিভৎস। ভয়ে পালানোর আর কোনো পথ না পেয়ে সে বিল্ডিংয়ের ওপর থেকে ঝাঁপ দেয়। কিছুটা ব্যথা পেলেও সে বেঁচে যায়। তবে উঠে দাঁড়াতেই সেই অবয়ব ছাতিটা তার উপর ছুঁড়ে মারে। জিনরে সেখানেই মারা যায়। সেই 4 বন্ধুর মধ্যে অলরেডি 3 জন মারা গেছে। এখন অন্যদিকে সুহি বাড়িতে ফিরলে হায়রান তাকে সম্পূর্ণ ঘটনা জানায় যে এক লোক তাদের বাড়ির আঙিনায় এসে কিছু একটা পুঁতে রেখে গিয়েছে। মাটি খোদাই করার পর কাপড়টা খুলতেই মৃত কিছু মানুষের অংশবিশেষ পায় এবং সেই সাথে একটা মহিলার একগুচ্ছ চুলও সে পায়। হায়রান সোহিকে সেই ভিজিটিং কার্ডটাও দেয় যেটা কিনা ওই লোকটা তাকে দিয়েছিল। লোকটার নাম গিয়ন। সোহি মনে করছিল এই লোকটাই তাদের ওপর কিছু না কিছু একটা করেছে। তাকে ফোন করে সম্পূর্ণ দোষারোপ তার ওপর দিচ্ছে। ওপারে থাকা সেই লোকটা রহস্য ভঙ্গি নিয়ে তাকে বলছে সে তোমার ভেতরেই আছে এবং তুমি যাই করো না কেন ঘর থেকে ভুলেও বের হবে না, তোমাকে এই বাড়িতেই মরতে হবে। তার বলা কথাগুলো শুনে সে অনেক ফ্রাস্ট্রেশনের মধ্যে পড়ে যায় এবং জোরে চিৎকার করতে থাকে। অন্যদিকে জিনরের ক্রাইম সিনের মধ্যে পুলিশ এসে পৌঁছায়। ডিটেকটিভ নাম এই কেসটা ইনভেস্টিগেট করছে। তার সহকারী তাকে জানায় শেষবারের মতো জিনরেকে সোহির সাথে দেখা গেছে এবং বাকি 2 জন মুনহি এবং ইউনসুক শেষবার সোহির সাথেই দেখা হয়েছিল তাদের। সমস্ত তথ্য জানার পর ডিটেকটিভ নামের এখন সম্পূর্ণ সন্দেহ সোহির উপরেই। প্রত্যেকটা জায়গাতেই তার উপর নজরদারি রাখা হচ্ছে। সোহি সেই 4 বন্ধুর মধ্যে বেঁচে থাকা শেষ মেয়েটার খোঁজ পায়। তাকে একটা কক্ষের মধ্যে বন্দি করে রাখা হয়েছে। বাইরে দাঁড়িয়ে সে তাকে জিজ্ঞাসা করতে থাকে ইউনজুর বিষয়ে।
মেয়েটাকে ভেতরে বন্দি করে রাখার কারণে সে প্রায় মেন্টালি ডিস্টার্ব। নিজে থেকেই সমস্ত সত্য কথা একে একে বলতে শুরু করে। ঘটনাটা প্রায় বছরখানেক আগের। ইউনজু এই স্কুলে ট্রান্সফার হয়েছে। সে কোনো এক কারণে তার ফ্যামিলি থেকে পালিয়ে এসেছে। এখন তার সাথে তাদের 4 জন বন্ধুর পরিচয় হয়। তাদের সাথে চলতে চলতে ইউনজু একটা পর্যায়ে তাদেরকে কাছের বন্ধু হিসেবে ভাবতে শুরু করে। একদিন তারা সবাই মিলে তাকে জোর করে ইচ্ছে মতো ড্রিঙ্কস করায়। এর পরবর্তীতে তারা সবাই মিলে তাকে প্রস্টিটিউটের মতো ব্যবহার করতে থাকে। তাদের সবার ভালো মানুষের মুখোশের আড়ালে সত্যিকারের পৈশাচিক রূপ দেখার পর সেখান থেকে সে পালানোর চেষ্টা করে। তবে জিনরের হাতে সে ধরা পড়ে যায়। তারা ইউনজুকে প্রচণ্ড টর্চার করে। এরপরেও সে কোনো না কোনো একভাবে পালিয়ে যায়। অনেক খোঁজাখুঁজির পর তারা জানতে পারে সে স্প্রিং গার্ডেন নামক এক বাড়ির মধ্যে লুকিয়ে আছে। তবে আশ্চর্যের বিষয়, তারা তাকে সেই বাড়িতে আর কোনোদিনই খুঁজে পায়নি। সে তাকে জানায় সেই বাড়ির বেসমেন্টে নাকি এখনও অবধি ইউনজু লুকিয়ে আছে। সোহি এবার গেট খুলে তাকে দেখলে কিছুটা অবাক হয়, কেননা এটা সেই মেয়েটাই যার খোঁজে সে এখানে এসেছিল। তাকে শেকল দিয়ে বেঁধে রাখা হয়েছে। সেই সাথে সে একটা বিষয় লক্ষ্য করে, সেখানে সে গিয়নের ভিজিটিং কার্ড দেখতে পায়। তাছাড়া দেয়ালে ফটো ফ্রেমে ইউনজু এবং গিয়নের একসাথে ফটো রয়েছে। অন্যদিকে ডিটেকটিভ নাম সেখানে এসে পৌঁছায়। আসলে সে এতক্ষণ যাবৎ সোহিকে ট্র্যাক করছিল। সেই সাথে হঠাৎ করে নামের কাছে একটা কল আসে। তার অ্যাসিস্ট্যান্ট তাকে জানায় ছাতার মধ্যে সোহির ফিঙ্গারপ্রিন্ট পাওয়া গেছে। অন্যদিকে সোহি হঠাৎ করে আউট অফ কন্ট্রোল হয়ে ইউনজুর মাথায় একটা কাচের জার দিয়ে আঘাত করে। একটা পর্যায়ে যখন সোহি তাকে খুন করতেই যাবে, ঠিক সেই মুহূর্তেই ডিটেকটিভ নাম চলে এসে তাকে ধরে ফেলে এবং তাকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হয় এবং হিউনজুকে হসপিটালে নিয়ে যাওয়া হয়। এখানে জানা যায় গিয়নের মেয়ে হচ্ছে হিউনজু। এতদিন যাবৎ সে তাকে একটা রুমের মধ্যে সিল করে রেখেছিল। সে জানতো সে যদি তার মেয়েকে বাইরে ছেড়ে দিত তাহলে তার মেয়ে মারা যেত। এখন বাড়িতে হায়রান তার মেয়ে জিয়নকে নিয়ে সেখানে চলে আসে। কিচেনে হায়রান কাজ করছে আর অন্যদিকে জিয়ন বসে বই পড়ছে। হঠাৎ কোন এক অদৃশ্য শক্তি এসে জিয়নের সাথে কথা বলতে থাকে। জিয়ন তার কথার ইশারায় পড়ে সেখান থেকে উঠে এসে চলে যায়। একটু পর হায়রান লক্ষ্য করতে পারে তার মেয়ে সেখানে নেই এবং সে জিয়নকে খোঁজা শুরু করে। অন্যদিকে ডিটেকটিভ নাম সোহিকে গাড়িতে করে পুলিশ স্টেশনে নিয়ে যাচ্ছে। সোহি তাকে বুঝিয়ে বলছিল যে এই সমস্ত কাজ সে নিজ ইচ্ছায় করেনি। তখন তার মনে হচ্ছিল কোনো এক অদৃশ্য শক্তি তাকে জোর করিয়ে এইসব কাজ করাচ্ছিল। এখন এই সম্পূর্ণ ঘটনা শুনে ডিটেকটিভ নাম তাকে সেই 4 বন্ধুর ফটো দেখায় এবং তার অ্যাক্টিভিটির সাথে সে 4 বন্ধুর দুর্ঘটনা একে একে মিলাচ্ছিল। সে বলে এই ঘটনার সবচেয়ে বড় সাসপেক্ট হচ্ছ তুমি নিজেই। ঠিক তখনই সোহির ফোনে তার বোন হায়রানের কল আসে। ফোনের মধ্যে সে বলতে থাকে তার মেয়েকে সে খুঁজে পাচ্ছে না। তখনই সোহির গিয়নের কথা মনে আসে, যে তাকে বলেছিল সে তার ভেতরেই আছে, সে যেন বাড়ি থেকে বের না হয়, না হলে অনেক বড় দুর্ঘটনা ঘটে যাবে। একে একে সব কিছুই সে বুঝতে শুরু করে। সে তার বোনকে ইমিডিয়েটলি সেই বাড়ি থেকে বেরিয়ে যেতে বলে। ঠিক তখনই হঠাৎ করে কলটা কেটে যায়। এখন সে নামের কাছে রিকোয়েস্ট করতে থাকে যে তার বাড়িতে তাকে যেতে দিতে, কিন্তু তাকে কোনো মতেই যেতে দিবে না। এর ফলে সোহির আর কোনো কিছুই করার নেই। স্টিয়ারিং হুইলটাকে ধরে সে উল্টোপাল্টো চালাতে থাকে। এক পর্যায়ে গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়। নামের যখন হুঁশ ফিরে আসে তখন সে দেখতে পায় সোহি সেখানে নেই, সেখান থেকে সে পালিয়ে গেছে। অন্যদিকে বেসমেন্টে জিয়ন সোফার মধ্যে শুয়ে আছে। অবশেষে হায়রান তাকে খুঁজে পায়। ঘুম থেকে জাগিয়ে তাকে সেদিনকার ব্যাপারে জিজ্ঞাসা করছে। সেদিন রাতে সে কাকে দেখেছিল, আঙ্কেল চাংসুককে নাকি কোনো এক মহিলাকে। প্রথম সে সত্য কথাটা বলে না, তবে কিছুক্ষণ পর সে জানায় সে তাদের 2 জনকে দেখতে পেয়েছিল। সেই মহিলা তাকে বলেছে তারা 2 জন একসাথে থাকতে চায়। তাছাড়াও এই ঘটনা সে যেন অন্য কারো কাছে প্রকাশ না করে। যদি সে প্রকাশ করে তাহলে তার বাবা মাকে সে মেরে ফেলবে। এই ভয়ে জিয়ন সবার কাছে এই ঘটনাটা লুকিয়ে রাখে। হঠাৎ করে হায়রানের কণ্ঠ বদলাতে থাকে। সে তাকে বলে, তোকে না বলেছিলাম এই ঘটনা কারো কাছে প্রকাশ করতে না? আসলে ইউনজু হায়রানের মতো ভেষ ধরে তার সাথে দেখা করতে এসেছিল এবং সেখানে ইউনজুর আত্মা প্রচণ্ড ক্ষেপে যায়। এত জোরে চিৎকার করতে শুরু করে যে চারিপাশের পরিবেশটা সম্পূর্ণরূপে বদলে যায়। বাহিরে প্রচণ্ড বাতাস বইছে। ঠিক তখনই সেখানে সোহি এসে পৌঁছায়। বাড়ির ভেতর প্রবেশ করেই সে দেখতে পায় তার বোন বেসমেন্টের দরজা খোলার চেষ্টা করছে। চারিপাশ থেকে ঘরে প্রচণ্ড বাতাসের প্রেসার। এক পর্যায়ে কিচেন থেকে সমস্ত জিনিসপত্র কোনো এক অদৃশ্য শক্তি তাদের উপর ছুঁড়ে মারছে। হায়রান সোহিকে বাঁচাতে গিয়ে তার মাথায় আঘাত পায়
এবং সেখানেই সে অজ্ঞান হয়ে যায়। এরই মাঝে বাড়ির ইলেকট্রিসিটি চলে যায়। আস্তে আস্তে চারিপাশের পরিবেশটা নিস্তব্ধ হয়ে আসে। সেই সাথে আপনা আপনি বেসমেন্টের দরজা খুলে যায়। এখন সে বেসমেন্টে গিয়ে পৌঁছালে সে জীবনকে খুঁজে পায়, তবে জীবন পজেসড অবস্থায়। ইউনজুর আত্মা তাকে সেখান থেকে ধাক্কা দিয়ে দূরে ফেলে দেয়। সোহি তাকে জিজ্ঞাসা করে সে তার স্বামীকে কেন হত্যা করেছে। এই কথাটা শুনেই তার গলায় চেপে ধরে হাওয়ায় ভাসাতে শুরু করে। সিলিং থেকে এক ফোঁটা রক্ত তার চোখের মধ্যে পড়ে এবং সেই সাথে অতীতের কিছু ঝলক সে দেখতে পায়। এবং এখানেই মুভির আসল ঘটনা রিভিল হয়। যখন তারা চারজন তার সাথে খারাপ কাজ করে, এই বিষয়টা ইউনজু মেনে নিতে পারেনি। স্প্রিং গার্ডেন বাড়ির কাজ তখন চলতি অবস্থায়। বাড়ির পাশের জায়গাটা কিছুটা নীরব দেখে সেই জায়গাটাই ইউনজু সুইসাইড করার জন্য বেছে নেয়। তবে সঠিক মুহূর্তে চাংসুক তাকে ঝুলন্ত অবস্থায় খুঁজে পায় এবং কোনো মতে তাকে বাঁচিয়ে নেয়। এখন তাকে বাড়িতে নিয়ে এসে তার ঠিকভাবে যত্ন করে সে। সেই সাথে সে তার একটা পিকচারও ক্লিক করে, যেই পিকচারটা সোহি পেয়েছিল। আস্তে আস্তে তারা একে অপরের প্রতি আকৃষ্ট হচ্ছিল। সেই সাথে তাদের মাঝে অলরেডি ইন্টিমেসি হয়েও যায়। তবে চাংসুকের বিয়ের কথাটা সে জানত না। একদিন তার ঘরের মধ্যে সোহির ফটো ফ্রেম টানানো দেখে সে জেনে যায় যে তার একটা স্ত্রী রয়েছে। তবে একদিন সে তার প্রেগনেন্সি টেস্ট করলে জানতে পারে সে প্রেগনেন্ট এবং এই কথাটা সে চাংসুককে জানায়। সব কিছু জানা সত্ত্বেও সে তার সাথে এই বাড়িতে থাকতে চায়, কিন্তু চাংসুক এই বিষয়টা সম্পূর্ণ এড়িয়ে যায়। চাংসুকের কোনো মতেই বিশ্বাস যায় না যে সে প্রেগনেন্ট। সে তাকে নানা ধরনের কথা শোনাতে থাকে। সে তাকে বলতে থাকে, তোদের মতো মেয়েদের আমার ভালো মতো চেনা আছে, তুই এখন আমাকে ব্ল্যাকমেল করে ফাঁসাতে চাচ্ছিস। কথাগুলো শুনে ইউনজির প্রচণ্ড খারাপ লাগছিল। সেই সাথে সেই প্রেগনেন্সি টেস্টারটা সেখান থেকে সে ছুঁড়ে ফেলে দেয় এবং গিয়ে পৌঁছায় বাচ্চার বেডের নিচে। ইউনজু তার ব্যবহারে এতটাই কষ্ট পায় যে সে ডিসিশন নেয় সে তার নিজের পেট কেটে তাকে দেখাবে যে সে প্রেগনেন্ট এবং অলরেডি সে তার পেটের মধ্যে আঘাত করেও ফেলেছে। চাংসুক তার সাথে হাতাহাতি করছে ছুরিটা নেওয়ার জন্য, তবে এক পর্যায়ে ধাক্কা খেয়ে সে নিচতলায় পড়ে যায়। এমনকি চাংসুক তাকে ধরে দেখতেও আসেনি। এক পর্যায়ে তার হুঁশ ফিরে আসলে সে বাড়ির বাইরে এসে পৌঁছায় এবং মনে মনে ভাবতে থাকে তার যাওয়ার আর কোনো জায়গা নেই, সে এই বাড়িতেই থাকতে চায়। এখন প্রেজেন্ট টাইমে বাড়ির বাইরে গিউনকে দেখা যায়। সে সম্পূর্ণ বাড়ি জুড়ে রক্ত দিয়ে একটা গোলাকার সার্কেল তৈরি করে এবং সেই সাথে জমিতে কিছু একটা গেঁথে দেওয়ার পর ইউনজু জিওনের কাছ থেকে পজিশন হারিয়ে ফেলে। সেই মুহূর্তে সোহিরও হুঁশ ফিরে আসে। ইউনজুর আত্মা এতটাই জেদের মধ্যে ছিল যে গিউনকেও সেখানে মেরে ফেলে। এখন সুযোগ পেয়ে সেখান থেকে সে জিওনকে নিয়ে উপরে চলে যায়। তবে যখন তার বোন হায়রানের কাছে গিয়ে পৌঁছায়, সে বুঝতে পারে হায়রান অলরেডি পজেসড এবং সেখান থেকে কোনো মতে দৌড়ে সে বাইরে চলে যায়। গিওনের সেই রক্ত দেওয়া সার্কেলের কারণে সে অবয়বটা তার বাইরে প্রবেশ করতে পারছে না। হায়রানের ভেতরে থাকা ইউনজু তাকে বলছে সে সোহির সাথে থাকতে চায়। শুরু থেকেই তার সাথে কোনো কিছুই ভালো যাচ্ছিল না। সে তার বাবা মায়ের থেকেও কোনোদিন ভালোবাসা পায়নি, উল্টো তাকে রেপ করা হয়েছে। সেই সাথে যাকে ভালোবেসেছে সেও তার সাথে প্রতারণা করেছে। তার শুধুমাত্র একটা ফ্যামিলি দরকার যেখানে সে ভালোবাসা খুঁজে পাবে। তার সম্পূর্ণ কথা শুনতে পেয়ে সোহি তাকে ফিল করতে পারে। ইউনজু তাকেও বিশ্বাস করাতে চেয়েছিল যে সে আসলেই প্রেগনেন্ট, তাই সেখানে সে তার পেট কাটতে শুরু করে, কিন্তু ইউনজু হায়রানের বডিতে। তবে এক পর্যায়ে সার্কেল ক্রস করে সোহি তাকে থামিয়ে নেয় এবং সেই সাথে তাকে জড়িয়ে ধরে। ইউনজু তাকে তার সাথে ঘটে যাওয়া ঘটনাগুলো অনুভব করাচ্ছিল, তার চোখের সামনে সম্পূর্ণ ঘটনা তুলে ধরে, যার ফলে এক পর্যায়ে সোহি তার কাছে ওয়াদাবদ্ধ হয় যে তারা সবাই একসাথেই থাকবে। ঠিক সেই মুহূর্তে ইউনজু হায়রানের বডি থেকে চলে যায় এবং সেখানে পুলিশ টিম চলে আসে এবং চারিপাশের অলৌকিক পরিবেশ তারা সবাই লক্ষ্য করতে পারে। এর কয়েক মাস পর দেখা যায় সোহি প্রেগনেন্ট। সেদিন সে ব্যালকনিতে দাঁড়িয়ে এক অসহায় মেয়েকে দেখতে পায় এবং সেই মেয়েকে বাড়ির ভেতরে প্রবেশ করতে বলে। সেই সাথে সে বলে, আমরা সবাই একটা পরিবার। এবং এখানেই শেষ হয়ে যায় নিয়লবম গার্ডেন অথবা স্প্রিং গার্ডেন মুভিটি। এখন আপনাদের মাথায় অনেক প্রশ্ন আসতে পারে, তো মুভির এন্ডিংয়ে সব কিছু ক্লিয়ার করা যাক। সর্বপ্রথম প্রশ্ন হচ্ছে, চাংসুক কেনই বা সুইসাইড করতে গেল? ইউনজু চাংসুকের পাশে অন্য কোনো মেয়েকে কখনোই সহ্য করতে পারবে না, তাই সে তাকে দিয়ে সুইসাইড করায় যেন তার সাথে সেই বাড়িতে সে থাকতে পারে। দ্বিতীয়ত, হায়রানের মেয়ে জিওনকে কেনই বা চাংসুকের আত্মা বলেছিল মুক্ত করতে? এর পেছনে কারণ হচ্ছে
ইয়ঞ্জুর আত্মা তাকে সেই রুমের মধ্যে বেঁধে রেখেছিল এবং এই কারণেই সোহি সবসময় চাংসুককে সেই রুমের আশেপাশে দেখতে পেত। সর্বশেষ প্রশ্ন হচ্ছে, মুভির এন্ডিংয়ে সোহি কিভাবে প্রেগনেন্ট হলো? কেননা তার বাচ্চা তো নষ্ট হয়ে গিয়েছিল। এখানে আমার থিওরি অনুযায়ী মুভি শেষে যখন সোহি তার কাছে ওয়াদাবদ্ধ হয় যে তারা একসাথে থাকবে, সেই মুহূর্ত থেকেই ইয়ঞ্জু তাকে পজেস্ট করে নেয়। মারা যাওয়ার আগে ইয়ঞ্জু গর্ভবতী ছিল এবং হতেও পারে তার শরীরে আসার পরে সোহি প্রেগনেন্ট হয়ে যায়, অথবা এমনও হতে পারে ইয়ঞ্জুর আত্মা সোহির গর্ভে সমাহিত হয়ে গেছে। এই ছিল আমার উইয়ার্ড থিওরি। যদি আপনাদের কোনো ভালো থিওরি থেকে থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। তাছাড়া মুভিটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করতে ভুলবেন না। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অল সেট করে দেবেন। টিল দেন দেখা হচ্ছে নেক্সট কোনো এক ভিডিওতে। গুড বাই।